আচ্ছা, এখানে এই হল ক্রিয়া বা হল প্রভাব এটা নিয়ে বলছিল যে সমস্যা আছে। তাহলে ওই চিত্রে কি সমস্যা বলো। এখানে চৌম্বক ক্ষেত্র দেওয়া হয়েছে কোন দিকে? চিত্র ক 12.12 মানে 4.12 ক চিত্রে চৌম্বক ক্ষেত্র কোন দিকে? চৌম্বক ক্ষেত্র কোন দিকে? ভিতরের দিকে। ভিতরের দিকে। আর এক্ষেত্রে আমরা বিবেচনা করেছি হইল ইলেকট্রনের বেগ। তাহলে ইলেকট্রনের বেগটা কোন দিকে? ইলেকট্রনের বেগটা কি বাম দিকে না? যে ওখানে কোনো একটা তলের উপরে যে চৌম্বক ক্ষেত্র রাখা হয়েছে, এরকম একটা এখানে তল ধরা হয়েছে, এটা হলো এই চৌম্বক ক্ষেত্রের ভিতরে, চৌম্বক ক্ষেত্র হলো ভিতরের দিকে। আর এখানে এই যে তড়িৎ প্রবাহিত হয় সেটা আমি ইলেকট্রন দিয়ে আমি চিন্তা করলাম। তাহলে ইলেকট্রন এদিকে যাচ্ছে, তার মানে তড়িৎ প্রবাহিত হয়েছে তাহলে এই দিকে। তাহলে আমরা আগেই বলেছি তড়িতের প্রবাহটা আমরা দুই ভাবে চিন্তা করতে পারি, ইলেকট্রনের প্রবাহের কারণে অথবা প্রোটন, এটাকে হলো বলা যায়, মানে ধনাত্মক চার্জের কারণে আর ঋণাত্মক চার্জের কারণে। তাহলে এখন আমরা দেখব যদি ইলেকট্রনের বেগের অভিমুখ যদি আমি বিবেচনা করি, তাহলে ইলেকট্রন যাচ্ছে এদিকে, এইদিকে। আর চৌম্বক ক্ষেত্র কোথায়? ভিতরের দিকে। তাহলে আমি কি বলছি, বেগের দিকে হাতের এই 4টা আঙ্গুল রাখতে, তারপরে এখান থেকে আমি চৌম্বক ক্ষেত্রের দিকে ঘুরবো। তাহলে বৃদ্ধাঙ্গুল যে দিক নির্দেশ করবে সেটা হবে ওই ইলেকট্রন যে বল অনুভব করবে সেই বলের মান, সেই বলের অভিমুখ। তাহলে যদি আমি হাত এদিকে রাখি আর চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, তাহলে এদিক থেকে যদি ভিতরের দিকে ঘুরি, তাই বৃদ্ধাঙ্গুল কোন দিকে? এই বৃদ্ধাঙ্গুল কোন তল বরাবর? এখানে এই তলগুলোর নাম দেয় নাই, কোন প্রান্তে? এটা যদি এ বি সি ডি ধরি, তাহলে আসবে কোন দিকে চৌম্বক ক্ষেত্রটা? মানে বলটা অনুভব করবে কোন দিক বরাবর? এবি বরাবর। তাহলে ইলেকট্রন যে বল অনুভব করবে এই ক্ষেত্রে, সেই বলের রাশিমালাটা কি? F equals to Q V B sin থিটা। তাহলে থিটাটা হইলো তোমার তার যে বেগ আর চৌম্বক ক্ষেত্র তার মধ্যবর্তী কোণ। তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি, sin থিটা অন হয়ে যায়। তাহলে কিউ ভি বি। তাই এ বল অনুভব করতেছে নিচের দিকে, তাহলে এখন নিচের দিকে সব ইলেকট্রন চলে আসার কথা। তাই যদি নিচের প্রান্তে ইলেকট্রন চলে আসে, তাহলে উপরের প্রান্তে সকল ধনাত্মক চার্জ চলে যাওয়ার কথা। তাহলে এখানে এই যে ইলেকট্রনের চার্জ এফ, মানে এফ ইকুয়ালস টু কিউ ভি বি, এই কিউটা কি? কিউটা তো ইলেকট্রনের চার্জ, তাহলে এটা হলো মাইনাস ই ভি বি, এই থিটাটা হলো 90 ডিগ্রি, এই বলটা অনুভব করে। তাহলে আমরা যখন এভাবে হাত রাখি, হাতটা যখন ঘুরাই, তাহলে আঙ্গুল নিচের দিকে, তার মানে ইলেকট্রন বল অনুভব করবে নিচের দিকে। তাহলে নিচের দিক, এই বৃদ্ধাঙ্গুলের দিক, আমি একটা কথা বলে দিয়েছিলাম, রেকর্ডেও আছে এই কথাগুলো, যে এটা সবসময় ধনাত্মক অভিমুখটা নির্দেশ করে, ধনাত্মক চার্জের অভিমুখ। তাহলে
এখানে যেহেতু ইলেকট্রনের উপর বলটা কার্যকর হয়, তাহলে ইলেকট্রন নিচে আসার কথা। কিন্তু আবার এইখানে যখন আমরা মান লিখি তখন আমরা এভাবে লিখি, আমরা এখানে মাইনাস দেইও না। কিন্তু যখন আমরা এখানে ভেক্টর দেই তখনই আমরা এখানে মাইনাস ই ভি বি এই মাইনাসটা দিই। তখন এর ভিতরে আবার আমরা ক্রস গুণনের বিষয়েও আমরা আসি, এখানে মাইনাসটাও দিই। তাহলে মাইনাস মানে হইল নরমালি আমার যদি এই নিচের দিক ধনাত্মক হয় তাহলে ইলেকট্রন যে বল অনুভব করবে, নিচের দিক যদি ধনাত্মক হয় তাহলে সে মাইনাস বল অনুভব করবে। তার মানে কি, সে নিচের দিকে না, সে উল্টো দিকে বল অনুভব করবে। তাহলে প্রচলিত নিয়ম অনুযায়ী এখানে যদি হাত বসাই, চৌম্বক ক্ষেত্রের দিকে ঘুরি, তাহলে মনে হচ্ছে যে বলটা হলো নিচের দিকে, ইলেকট্রন নিচের দিকে সরে আসবে। কিন্তু ইলেকট্রন নেগেটিভ চার্জ হওয়ার কারণে ইলেকট্রন আসলে নিচে আসবে না, ইলেকট্রন যাবে উপরে। তাই এই নিচের দিকে ইলেকট্রন জমা হবে না, ইলেকট্রন যাবে উপরে। এই দিকে আসবে হলো এইদিকে আসবে হলো সব ধনাত্মক চার্জ, এই দিকে যাবে সব ঋণাত্মক চার্জ। একমাত্র ওই কারণ সব সময় আমার এই যে আঙ্গুল বরাবর, এই আঙ্গুল হইল তোমার ধনাত্মক চার্জের অভিমুখ, এই আঙ্গুলটা বৃদ্ধাঙ্গুল অলওয়েজ। তাহলে ধনাত্মক চার্জের অভিমুখ, তাহলে এদিকে আমি হাত দিলাম, আমি এভাবে ঘুরাইলাম বৃদ্ধাঙ্গুল নিচের দিকে, তাহলে বৃদ্ধাঙ্গুল বরাবর বল এবং সেই বলটা অনুভব করবে ধনাত্মক চার্জ। যেহেতু এখানে ইলেকট্রন নেগেটিভ, তাহলে ইলেকট্রন বল অনুভব করবে তার উল্টো দিকে। আমি যদি এখানে এরকমের যদি কোনো ফলক নেই, এরকম যদি কোনো ফলক নেই, তাহলে এখানে যদি আমি এখন এই কারেন্টের ফ্লো যদি আমি পজিটিভ চার্জের জন্য চিন্তা করি, তাহলে পজিটিভ চার্জ এদিকে যাচ্ছে, কারেন্ট এদিকে, চৌম্বক ক্ষেত্র এরকম কোরস, এরকম কোরস। তাহলে চৌম্বক ক্ষেত্রটা এখন কি হচ্ছে, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, আমার কারেন্ট এদিকে, ধনাত্মক চার্জ এদিকে। তাহলে এই ধনাত্মক চার্জ গেল, তাহলে এই যে ধনাত্মক চার্জ গেল আর চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, তাহলে আমি ধনাত্মক চার্জের অভিমুখে আঙ্গুলগুলো রেখে আমি যদি চৌম্বক ক্ষেত্রের দিকে ঘুরাই, বৃদ্ধাঙ্গুল উপরের দিকে, উপরের দিক হলো ধনাত্মক চার্জের বৃদ্ধাঙ্গুল। তাহলে উপরের দিকে বল অনুভব করবে এবং ধনাত্মক চার্জ গুলো উপরের দিকে চলে যাবে। তাহলে উপরের দিকে যদি পজিটিভ চার্জ যায়, নিচের দিকে নেগেটিভ চার্জ যায়। এই হলো চিত্র। কি সমস্যা? এ তো আমি ওখানে যখন করাইছি রেকর্ডেও তো বলে দিছি। এবং এই দুইটা চিত্র পিছনে, ওই যে একটা চিত্রে এক পোর্শন তারা এই পিছনের চিত্রটাকে ভেঙে এখানে দুইটা চিত্র করে দিয়েছে। ওখানে একদিকে তারা ধনাত্মক চার্জ দিয়ে তোমার কারেন্টের অভিমুখটা দেখাইছে, সেক্ষেত্রে তার ডিরেকশনটা দেখাই দিছে। আর আরেক পোর্শনে ঋণাত্মক চার্জের কারণে তড়িৎ প্রবাহ দেখাইছে, তার অভিমুখটা দিয়ে দিছে। তাহলে আমরা এখান থেকে বের করি কি, এখান থেকে বের করি মূলত চার্জের প্রকৃতি, অর্থাৎ কোন চার্জের কারণে তড়িৎ প্রবাহিত হয়েছে। তাহলে খেয়াল করে দেখো, ধনাত্মক চার্জের যে বিভব সেটা ধনাত্মক, আর ঋণাত্মক চার্জের বিভব সেটা ঋণাত্মক। তাহলে যখন এরকম এই সিস্টেমে যখন চৌম্বক ক্ষেত্র থাকে, এই ক্ষেত্রে তোমার যদি চৌম্বক ক্ষেত্র যদি ভিতরের দিকে থাকে, তখন কোনো একটা পরিবাহীর উপরের প্রান্তের বিভব যদি বেশি হয় নিচের প্রান্ত থেকে, তখন তুমি মনে করবা ওই পরিবাহীতে ধনাত্মক চার্জের জন্য তড়িৎ প্রবাহিত হয়েছে। কারণ তোমার হাতে তোমার একটা ইট দিয়ে দিল বা এই ডাস্টারটা দিয়ে দিল, যে এই ডাস্টারটা একটা চৌম্বক ক্ষেত্রে রাখা হয়েছে, চৌম্বক ক্ষেত্রটা হলো এই ভিতরের দিকে। এখন এই ডাস্টারের ভিতর থেকে তড়িৎ প্রবাহিত হয়েছে, তড়িৎ প্রবাহটা সে কি ধনাত্মক চার্জের জন্য না ঋণাত্মক চার্জের জন্য? তাই তুমি কি করবা, তুমি তো এখন আন্দাজে দেখে কিছু বলতে পারবা না। তখন এই তুমি দুই প্রান্তে একটা ভোল্ট মিটার বসাবা। ভোল্ট মিটার বসিয়ে তুমি যদি পরিমাপ করতে পারো, দেখতে পারো যে উপরের প্রান্তের
বিভবটা বেশি আর নিচের প্রান্তের বিভবটা কম, তখন তুমি বলতে পারবা এর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয়েছে সেটা হলো হোলের জন্য, অর্থাৎ ধনাত্মক চার্জের জন্য। আর তুমি যদি এখানে একটা দুই পাশে যদি তুমি এই ভোল্টমিটার বসিয়ে তুমি যদি দেখো যে উপরের বিভব কম, নিচের বিভবটা বেশি, তখন তোমার এখানে বলতে হবে যে এই পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয়েছে সেটা হয়েছে ঋণাত্মক চার্জের কারণে। তখন নেগেটিভ চার্জটা বিবেচনায় ধরে তড়িৎ হিসাব করা হয়েছে। এখন বলতে পারো যে নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ যাই ধরি না কেন তড়িৎ তো প্রবাহিতই হয়। কিন্তু হ্যাঁ, তড়িৎ প্রবাহিত হওয়ার ক্ষেত্রে আমরা গরিষ্ঠ আদান বাহক আমরা কাকে ধরবো, এই জিনিসগুলো আরো ডিটেলস হিসাব হয় ইলেকট্রনিক্সে, অর্ধপরিবাহীর ওই জায়গাতে। তাহলে এখানে গরিষ্ঠ আদান বাহক হিসেবে কে কাজ করতেছে, এইটাই মূলত এই প্রকৃতিটা বের করা। যে এখানে তো তোমার এই চিত্র তো আর চোখের সামনে থাকবে না, এ তো অফ। আমরা দেখাইছি যে কিভাবে এক পাশে ইলেকট্রন যায় এক পাশে প্রোটন আসে, এটাই চিত্রে দেখানো। তাহলে ইলেকট্রন আর প্রোটন যখন আলাদা হয়ে যায়, মানে ধনাত্মক আর ঋণাত্মক যখন দুই প্রান্তে চলে যায়, তখন দুই প্রান্তের বিভবও দুই রকম হয়, দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য থাকে। এখানে এই ঘটনা। তোমার কি প্রশ্ন ছিল এই চিত্রে জেরিন তাসনিম? স্যার চিত্রের ডায়াগ্রামে বুঝতে কষ্ট হয়েছে স্যার, ওই যে আর সাথে অংশটা দিছে ওই কারণে বেশি সমস্যা হয়েছে। কি সাথে? ওই যে বিভব, দুই প্রান্তের বিভব মাপছে ওইটা দিয়ে? হুম। তোমরা একটা সার্কিট ও ঝেড়ে ঝুড়ে তোমরা সহজ সরল ভাবে চিন্তা করতে পারো না। অত দুই প্রান্তের বিভব মাপছে, ওই যে কথাটা পরে বললাম, মেপে তারা দেখছে যে এই চিত্রে মেপে দেখছে যে উপরের প্রান্তে বিভব কম, নিচের প্রান্তে বিভব বেশি, সুতরাং এইখানে যে তড়িৎ প্রবাহিত হয়েছে এটা তো আর তুমি পরিবাহীর ভিতরে এরকম চেহারা দেখবা না। তখন তুমি এখান থেকে বলবা, কমেন্টস করবা যে এখানে তড়িৎ পরিবাহিত হবে ঋণাত্মক চার্জের জন্য, এই জন্য দুই প্রান্তে বিভব মাপার ওই যে ইটা দিয়ে দিছে, পরের চিত্র তো এটা দিছে। তোমরা পড়াশোনা একটু সিরিয়াসলি করো, বুঝছো? স্যার বলো। স্যার এইখানে ওই যে 1 নাম্বার যে চিত্রে সেখানে তড়িৎ বলটা কোথায় হবে? 2 নাম্বারে তো প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ বল, আর চুম্বক বল হচ্ছে উপরে, কিন্তু ওই 1 নাম্বার চিত্রটা একটু বলবেন? তড়িৎ বলটা কোন দিকে 1 নাম্বার চিত্রে? এইখানে হ্যাঁ স্যার। তড়িৎ বল তো অলওয়েজ পজিটিভ থেকে নেগেটিভে, তড়িৎ বল ফিক্সড, অলওয়েজ পজিটিভ থেকে নেগেটিভ। আর স্যার ইলেকট্রন তো এই জায়গায় উপরের দিকে বল অনুভব করে। তাই তো আর যাচ্ছে, তড়িৎ পজিটিভ বল থেকে যদি নেগেটিভের দিকে গেলেও তো তাই হয়। আর তড়িৎ বল যদি প্লাস থেকে মাইনাসে যায় তাইলে এটা মানে একই দিকে প্রবাহিত হয় কিভাবে? কি একইভাবে একই দিকে? মানে স্যার দ্বিতীয় চিত্র অনুযায়ী তো আমাদের একটা সাম্যাবস্থা তৈরি হয়, মানে তারা আবার পরে শুধু আগের জায়গায় দ্বিতীয় চলে চিত্র আসে। না, দুই চিত্রেই সাম্য অবস্থা তৈরি হয়। এখানে এখানে চৌম্বক বলটা কোন দিকে? এই 2 নম্বর চিত্রে উপরের দিকে। চৌম্বক বল উপরের দিকে, আর তড়িৎ বল কোন দিকে? প্লাস থেকে মাইনাসের দিকে। প্লাস থেকে মাইনাসের দিকে। এখানে এখানে চৌম্বক বল কোন দিকে? স্যার ইলেকট্রনের জন্য উপরে, প্রোটনের জন্য নিচে। এখানে প্রোটন তো আনা যাবে না মাথায় ভুলেও, কারণ আমি তো চিন্তা করতেছি ইলেকট্রনের হিসাব। তাহলে এখানে যখন আমি হাত ঘুরাইছিলাম আঙ্গুল কোন দিকে গেছে? নিচের দিকে। তাহলে এই বৃদ্ধাঙ্গুল হলো চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, নিচের দিকে বল অনুভব করবে। কিন্তু সে কে? আমি বারবার বলতেছি বৃদ্ধাঙ্গুল সবসময় ধনাত্মক চার্জ বল অনুভব করে। তাহলে নিচের দিকে বল অনুভব করে কে? পজিটিভ চার্জ, প্রোটন। তাহলে উপরের দিকে কে বল অনুভব করবে? নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ। তাহলে এখানে তো আমি চিন্তাই করতেছি নেগেটিভ চার্জের জন্য, তাহলে নেগেটিভ চার্জ বলটা অনুভব করতেছে কোন দিকে? উপরের দিকে। বল অনুভব করতেছে উপরের দিকে, এইটা আমরা এখানে বলতেছি।
বল অনুভব করতেছে উপরের দিকে, যার কারণে সে উপরের দিকে উঠে যাচ্ছে, উপরের দিকে উঠে যাচ্ছে। কিন্তু এক্সাক্ট চৌম্বক বলের অভিমুখটা কোথায়? ধনাত্মক চার্জের দিকে। চৌম্বক বলের অভিমুখ কোথায়? আমি তো সাম্যাবস্থা চিন্তা করব, কি কি বল নিয়ে চিন্তা করব সাম্যাবস্থা? চৌম্বক বল আর তড়িৎ আর বল। তড়িৎ বল। তা আমি দুইটা তো ক্লিয়ার করব। তাহলে চৌম্বক বল এখানে যে কাজ করতেছে, চৌম্বক বলটা কোন দিকে কাজ করতেছে? এই চিত্রে। নিচে। এখন তুমি বলতে পারো যে স্যার চৌম্বক বল তো কাজ করতেছে উপরের দিকে, কিন্তু চৌম্বক বল কি উপরের দিকে কাজ করছিল? না এখানে কি স্যার। চৌম্বক বল কিন্তু উপরে কাজ করে নাই। কি এই ঘুরাইছো, এই দিকে কিন্তু চৌম্বক বলের অভিমুখ। এই দিক হইল সেই বলটা অনুভব করে ধনাত্মক চার্জ। তাহলে ধনাত্মক চার্জ যদি সেই বল অনুভব করে, ধনাত্মক চার্জ যদি সেইখানে ওই বলের প্রভাবে নিচে নেমে যায়, তাহলে ঋণাত্মক চার্জ গুলা অঘোষিত ভাবেই কোন দিকে সরে যাবে? উপরের দিকে। উপরের দিকে। আর নিচে ধনাত্মক চার্জের আধিক্য মানেই হইল ইলেকট্রন উপরে বিবেচনা করে। তাহলে তোমার ইলেকট্রন উপরে উঠতেছে, তাহলে তুমি কি বলতে পারবা এখানে যে চৌম্বক বল উপরের দিকে কাজ করছে? এইটা কিন্তু বলা যাচ্ছে না, এইটা তুমি ভুলেও বলতে পারবে না। তাই চৌম্বক বল এখানে ঠিকই নিচের দিকে, ধনাত্মক চার্জ নিচের দিকে আসতেছে, ইলেকট্রন উপরে সরে যাচ্ছে। এখানে চৌম্বক বল হইল তোমার উপরের দিকে, ওই দেখো ধনাত্মক চার্জ উপরে চলে যায়, ইলেকট্রন নিচের দিকে আসলো। তো এখানে কি তুমি কেউ বলতে পারে না যে ইলেকট্রন নিচের দিকে আসছে, তাহলে সেও তো চৌম্বক বলের কারণে আসছে, আবার এখানে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ ওই ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে, তাহলে দুইটা তো একই দিকে? কেউ প্রশ্ন করলে করতে পারেন। কিন্তু তোমাকে দেখতে হবে স্পেসিফিক এখানে চৌম্বক বলটা কোথায় কাজ করছে, ইলেকট্রন আর প্রোটন কোন প্রান্তে যাচ্ছে, কোন প্রান্তে যাচ্ছে না, সেটা আমরা হিসাব করতেছি আমরা ওই বল দিয়ে। তাহলে আমরা আমরা আঙ্গুল দিয়ে হাত দিয়ে যেটা চিন্তা করি সেটা তো অমর অক্ষত, ওখানে কোনো হাত দেওয়ার সুযোগ নেই। বেগ চৌম্বক ক্ষেত্র, বল নিচে, বেগ চৌম্বক ক্ষেত্র, বল উপরে। চৌম্বক বল নিচে, চৌম্বক বল নিচে, চৌম্বক বল উপরে। আর তড়িৎ বল হইল অলওয়েজ পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তাহলে এখানে চৌম্বক বল নিচে আর তড়িৎ বল উপরে, এখানে সাম্যাবস্থা হবে। চৌম্বক বল উপরে, তড়িৎ বল নিচে, এখানেও সাম্যাবস্থা তৈরি হবে, কোনো সমস্যা নেই। কিন্তু চৌম্বক বল যেদিকে, ধনাত্মক চার্জ সেদিকে যায়। তাহলে এখানে চৌম্বক বল নিচে, ধনাত্মক চার্জ গুলো নিচে আসছে। তাহলে এই যে তোমার চিত্রে তো তাই দেখানো হয়েছে, হ্যাঁ তাই তো দিয়ে দিচ্ছে, ধনাত্মক চার্জ নিচে আসছে। যদি ধনাত্মক চার্জই নিচে আসে, এর বিপরীত কথা হইলো, তাহলে আমরা বিপরীত ক্রমে বলি যে ঋণাত্মক চার্জের নিয়ে যেহেতু কথা বলতেছি এখানে, তাহলে ঋণাত্মক চার্জের অবস্থাটা কি? ঋণাত্মক চার্জ উপরে চলে। তাই বলে তুমি যদি বলো যে ঋণাত্মক চার্জ চৌম্বক বলের কারণে উপরে গেছে, তাহলে চৌম্বক বলটা উপরের দিকে, আর এখানে তড়িৎ বলটাও ধনাত্মক থেকে ঋণাত্মক মানে উপরের দিকে, হবে না। এইটা কিন্তু তোমার সঠিক চিন্তা না। তুমি কি বুঝছো কথা? তোমার গন্ডগোলটা কোন জায়গায় ছিল? বুঝছি আমি, আপনি মাত্র যেটা বলছিলেন সেটাই ভাবছিলাম, কিন্তু এবার বুঝছি। এইটাই তুমি ভাবছো, এটাই তোমার চিন্তার বিষয় ছিল, কিন্তু ওইটা কিন্তু না। তাহলে
ঋণাত্মক চার্জ বল অনুভব করে, ঋণাত্মক চার্জ কোন দিকে বল অনুভব করবে এটা নিয়ে আমার মাথা ব্যথার কিছু নেই। আসলে ধনাত্মক চার্জটা সবসময় চৌম্বক বলের মানে চৌম্বক বল যেদিকে সেদিকে সরে আসে। তাহলে আমরা ঋণাত্মক চার্জের বিষয়টা তার উল্টো কথা বলি। এখানে যে টর্কের কথা আমরা বলেছিলাম, আচ্ছা টর্কের এই যে টাউ ইকুয়ালস টু আমাদের যে সূত্রটা ছিল টাউ, টাউ এর বিষয় কি ছিল সেখানে? এন আই এ বি সাইন থিটা, এটা ছিল না? এন আই এ বি সাইন থিটা। যদি আমরা ভেক্টর ফরম্যাটে লিখি টাউ ইকুয়ালস টু এন আই এ ক্রস বি, এটা ছিল বিষয়। তাহলে এই থিটাটা কার কার মধ্যবর্তী কোণ? থিটাটা কার মধ্যবর্তী? আমাদের মাথা এতটা কাঁচা হইলে কিন্তু আসলে টাফ হয়ে যাবে, ঠিক আছে? এই মাথা একটু পাকাপাকি রাখতে হয়। মাথাটা অত কাঁচা ফেটকা কাদা রাখলে তো আসলে গার্হস্থ্য অর্থনীতি পড়া উচিত বা আর্টস পড়া উচিত। এখানে আমার এ ধরছি একটা তলের, এ কোন দিকে? এর অভিমুখ কোন দিকে? কি ধরছি তাহলে? ভেতরের দিকে অথবা বাহিরের দিকে। তাহলে লম্ব বরাবর ভিতরে অথবা বাহিরে। তাহলে লম্ব বরাবর ভিতরে কখন হবে সেটা আমরা কিভাবে বের করব? আর লম্ব বরাবর বাহিরে কখন হবে সেটা আমরা কিভাবে বের করব? আমরা এর আগে বলে দিছি টর্ক যদি ঘড়ি কাঁটার দিক ঘূর্ণন থেকে দিয়ে, তাহলে ভিতরে তার ঘূর্ণন দিয়ে। মূলত সে যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে তাহলে ওই ক্ষেত্রের ক্ষেত্রফলের অভিমুখটা হবে বাহিরের দিকে লম্ব বরাবর, আর যদি ঘড়ি কাঁটার দিকে ঘুরে তাহলে হবে ভিতরের দিকে। তাহলে কোনো একটা তল এখানে যদি কাজ করে, চৌম্বক ক্ষেত্র এদিকে যাচ্ছে, এই হলো তল। তাহলে এদিকে যদি চৌম্বক ক্ষেত্র থাকে আর এইটা যদি তল থাকে, এখন যদি এদিকে তড়িৎ প্রবাহিত হয় এই বাহু দিয়া, এদিকে আসলো, এই নামলো, এই উঠলো, আবার তাহলে তড়িৎ যে এই প্রবাহিত হচ্ছে সেটা কিভাবে? ঘড়ি কাঁটার দিকে না বিপরীত দিকে? বিপরীতে। 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 এদিকে যে তড়িৎ উঠতেছে আর এদিকে যে চৌম্বক বল যাচ্ছে, তাতে এই বাহুটা যে বল অনুভব করতেছে সেটা কোন দিকে? তড়িৎ উঠতেছে চৌম্বক ক্ষেত্র এদিকে, তাহলে এই বাহু কোন দিকে বল অনুভব করে? ভেতরের দিকে। ভেতরের দিকে, নিচের আর দিকে। এই বাহুটা বল অনুভব করে কোন দিকে? বাহিরের দিকে। বাহিরের দিকে। তাহলে এ ঘুরবে কিভাবে? ঘড়ির কাঁটার ঘড়ির দিকে, কাঁটার বিপরীতে। ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে। তাহলে এই তলের যে ক্ষেত্রফল তার অভিমুখটা কোন দিকে? লম্ব বরাবর বাহিরের দিকে। লম্ব বরাবর বাহিরের দিকে। তাহলে অভিমুখ বাহিরে আর চৌম্বক ক্ষেত্রের দিকে। মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। স্যার এই প্রথম টুকটা একটু বুঝাই দেবেন আরেকবার? এই তুই চুপ কর, ছাগল কোথাকার। এখানে এখানে তোর এটা কি বুঝানোর আর আছে তুই আমাকে এইটা বল আগে।
তুই বসে বসে তারপর রেকর্ড দেখিস, টাইনে টাইনে তুই 1000 বার করে রেকর্ড দেখিস। এই একই কথাই তো বারবার বলা হয় সেখানে। তাই রেকর্ড তোর শুনতে সমস্যা কি? 100 বার শুনবি। গজাল কোথাকার, প্রত্যেক কথাগুলো আমার সব রেকর্ডের মধ্যে আছে না? একটা হইলেই এরপর স্যার আরেকবার বুঝাই দেবেন। তোরে আমি নিষেধ করছি না যে আরেকবার শব্দটা তুই উচ্চারণ করবি না, তুই কোথা থেকে না বুঝে স্পেসিফিক সেই কথা বলবি। ওর চৌম্বক ক্ষেত্রের ওর যে অভিমুখ, এই তলের অভিমুখ, ক্ষেত্রফলের অভিমুখ বাহিরের দিকে, এই মার্কার হইল চৌম্বক ক্ষেত্র। তাহলে এখানে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 এ এবং বি তার মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তাহলে যদি এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এন আই এ ক্রস বি, এই যে সাইন থিটা, এই থিটাটা 90 ডিগ্রি বসাইতে পারি এন আই এ বি। এখন যদি কুণ্ডলী, এটা তো এর সাথে এখানে এই আটকানো, তাই কুণ্ডলী যদি চৌম্বক ক্ষেত্র থেকে, কুণ্ডলীর তল চৌম্বক ক্ষেত্র যদি থিটা কোণে সরে যায়, অবিলম্ব কি সরছে না সরে নাই? এই কেসেই দেখা যায় না? এইটা কি ছবি কি দেখা যায় ওখানে? জি স্যার, দেখা যায়। তাই যদি এই তল আসলো, আবার এটা চৌম্বক ক্ষেত্রের সাথে খাড়া হয়ে গেল, লম্ব হয়ে গেল। তা এই লম্ব বরাবর এই যে রেখাটা অদৃশ্য একটা রেখা, কল্পনা করা যায় না এই বরাবর একটা রেখা। এখন এই কলমটা সেই অদৃশ্য রেখার সাথে আছে। তল যদি চৌম্বক ক্ষেত্র থেকে তল যদি থিটা কোণে ঘুরে যায় বা আলফা কোণে ঘুরে যায়, তাহলে ওই তলের যে অভিমুখ, ক্ষেত্রফলের যে অভিমুখ, সে কি ঘুরে যাবে না যাবে না? যাবে, কত ডিগ্রি কোণে ঘুরে যাবে? আলফা কোণেই ঘুরে যাবে। আলফা কোণে। আলফা কোণে। হিসাব শেষ। তাহলে চৌম্বক ক্ষেত্রের সাথে ওই তলের লম্বের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়? 90 মাইনাস আলফা। 90 মাইনাস আলফা হয়ে যায়, কারণ কোণ তো এইটুক, তখন কোণ তো এইখানে এইটুক, আর এখানে ছিল অদৃশ্য রেখাটা, তাহলে এখান থেকে এই যে আলফা কোণে সরে গেছে লম্বটা, তা লম্ব সরে যাওয়া এখান থেকে আলফা কোণে, যখন আগে লম্ব সরছিল না তখন চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণ। এখন তল 30 কোণে সরে গেছে, তাহলে লম্বটাও তো সেই অদৃশ্য যে রেখাটা আমরা যেটা বলতাম এখানে, সেখান থেকে 30 ডিগ্রি কোণে সরে গেছে। তাহলে এই চৌম্বক বলরেখার সাথে এই অভিমুখটা কত ডিগ্রি কোণ সৃষ্টি করছে? ওখানে 60 ডিগ্রি কোণ। তাহলে আমরা যদি এখানে এই যে কথাটা বলি, তাহলে এইখানে যেটা সরে গেছে এইটা যদি আলফা হয়, তল যদি আলফা কোণে সরে যায়, আর এর মধ্যবর্তী কোণ এইটা যদি আমরা থিটা বলি, তাহলে যখন এভাবে ছিল তখন ছিল সাইন থিটা, তখন ছিল এটা সাইন থিটা, থিটাটা 90 ডিগ্রি। এখন যখন ও আলফা কোণে ঘুরে গেছে, এখন কি থিটা থাকবে? 90 ডিগ্রি থাকবে? তখন থিটা ছিল এটা, এখন থিটা কত হবে? 90 মাইনাস আলফা। 90 মাইনাস আলফা। থিটা হবে এখন 90 মাইনাস আলফা।
তাহলে থিটা যদি 90 মাইনাস আলফা হয় এখানে, তাহলে এন আই এ বি সাইন 90 মাইনাস আলফা। সাইন 90 মাইনাস আলফা, এটা যদি কোয়াড্রেন্ট ভাঙি তাহলে হয় কি? কজ। তো সমস্যা কি সাইন আর কজের সমস্যা কি? বল তুই, তোর কি প্রবলেমটা ছিল? রাফি তুই বল, তোর প্রবলেমটা ছিল কোন জায়গায়? তাহলে এখন আমি যদি টাউ এর সূত্র যদি কজ দিয়ে লিখি, তাহলে কোনটা লিখতে হয়? মানে স্যার যতটুকু কোণ পরিবর্তন হয়েছে এই পরিবর্তিত আলফা কোণের মানটা স্যার হবে কজের সাথে। তাহলে পরিবর্তিত হয়েছে, পরিবর্তিত তো লম্বও হয়েছে তলও হয়েছে। স্যার এইটা হবে তলের সাথে লম্ব, এখন পরিবর্তিত কোণ। লম্ব যতখানি পরিবর্তন হয়ে গেছে তলও ততখানি পরিবর্তন হয়েছে। আলটিমেটলি পরিবর্তনটাই, তার মানে আমরা ওইটাকে কি বলি? ওইটাকে আমরা বলি যে চৌম্বক ক্ষেত্রের সাথে তল যে কোণ করছে সেই কোণ আলফা। তাহলে চৌম্বক ক্ষেত্রের সাথে যদি তলের কোণটা বিবেচনা করি তখন হইল কজ, আর চৌম্বক ক্ষেত্রের সাথে যদি ওই ক্ষেত্রফলের লম্বের সাথে কোণ চিন্তা করি, ক্ষেত্রের অবিলম্ব এবং চৌম্বক ক্ষেত্রের কোণ যদি চিন্তা করি তাহলে হলো সাইন। বুঝো নাই কথা? এই সহজ কথাকে আমরা এতটা জটিল বানাইতেছি কেন? এত সহজ বিষয়। এখন তুই স্পেসিফিক আমাকে বল যে তোর কি প্রবলেমটা ছিল, সেইটা বল। কথা বলবি, থাপ্পড় মারবো কিন্তু। না স্যার এখন বুঝছি যে কজের পরিবর্তনটা কিভাবে। আসলে স্যার যে তলের সাথে যখন কোণটা উৎপন্ন করে তখন যে স্যার এইটা স্যার হয় কিভাবে, এইটা স্যার একটু অসুবিধা হয়েছিল করতে। স্যার লুপের তলের লম্বের সাথে চৌম্বক ক্ষেত্র। এখানে যে টর্কের এর বইয়ে 3 নাম্বার পয়েন্টটা দেওয়া আছে যে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীতে এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বাম দিকে। এই তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এইটা দেখে অনেকেই বলে বা চিন্তা করে যে তাহলে স্যার টর্ক তো স্যার এখানে উপরের দিকে হওয়ার কথা, এক্স থেকে ওয়াই এর দিকে হওয়ার কথা, ঘড়ি কাঁটার বিপরীতে, তাই টর্ক তো উপরের দিকে হওয়ার কথা। কিন্তু স্যার এখানে লিখছে তো টর্কের অভিমুখ কোথায় লিখছে? কই? নিচের দিকে। নিচের দিকে। এই কোশ্চেন কার কার আছে? কারো আছে কিনা? নাই স্যার। কেন নাই? স্যার কারণ এই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে বাঁ দিকে। চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে বাঁ দিকে, তাহলে কুণ্ডলী ঘুরছে কিভাবে? ঘড়ি কাঁটার দিকে না বিপরীত দিকে? স্যার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তোমাকে খাইটে দিয়া তারপরে যদি পিটানো হয় তারপরে তোমাদের মেরুদণ্ড সোজা হবে। বুঝছো? মানে সোজা কথা। আমরা দুনিয়াতে এত মোরাই সোজা কথার উপরে, আমি তার কোনো কাহিনী বুঝি না। আমরা কেন ভাবের উপরে কথা বলবো? আচ্ছা, কোন জিনিস যদি ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরে তাহলে আমি গতদিন কি ঘোষণা করছি? স্পষ্ট ভাবে ঘোষণা করছি সেখানে
যে কোনো জিনিস যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে তাহলে টর্ক হবে কোথায়? যে অক্ষের সাপেক্ষে ঘুরে সেই অক্ষ বরাবর কোন দিকে হবে? স্যার উপরের দিকে। উপরের দিকে। তাহলে এই মেয়েটা যে এইমাত্র বলল যে এ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে, তাহলে টর্কটা কোন দিকে হওয়ার কথা? তাহলে তখন এক্স থেকে ওয়াই এর দিকে হওয়ার কথা না, উপরের দিকে হওয়ার কথা না? ও আবার বুঝছে যে হ্যাঁ, টর্ক ওয়াই থেকে এক্স এর দিকে হবে, কারণ চৌম্বক ক্ষেত্র বাম দিকে গেছে, কিন্তু কুণ্ডলী ঘুরাইতেছে সে ঘড়ির কাঁটার বিপরীতে। কতটা গাধা! ও বুঝছে কিভাবে? ও বুঝছে হইল যেহেতু আগে গেছে ডান দিকে, তাহলে টর্ক যেদিকে হবে, এখন গেছে বাম দিকে, তাহলে উল্টো দিকে। আরে গাধা! এই গাধা সিস্টেমে আমরা কেন বোঝার চেষ্টা করতেছি? আমরা কেন স্টেট ধরে চিন্তা করি না? তার স্টেট কি, তার অবস্থা কি? তোমাকে বারবার আমি বলছি, স্পষ্ট ভাবে বলছি, যদি কোনো জায়গায় টর্কের অভিমুখ জানতে হয় তার ঘূর্ণন দেখতে হবে, কোন দিকে ঘুরে। যদি ক্ষেত্রফলের অভিমুখ জানতে হয় তার ঘূর্ণন দেখতে হবে, কোন দিকে ঘুরে। যদি কোনো একটা কুণ্ডলী ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, টর্ক উপরের দিকে, যে অক্ষের চারদিকে ঘুরবে সেই অক্ষ বরাবর উপরে। আর যদি ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরে, তাহলে যে অক্ষের চারদিকে ঘুরবে সেটা বিপরীত দিকে, মানে নিচের দিকে। কি বলছি? ঘড়ি কাঁটার যদি বিপরীতে ঘুরে, তাহলে যে অক্ষের সাপেক্ষে ঘুরবে সেই অক্ষ বরাবর উপরের দিকে। আর যদি ঘড়ি কাঁটার দিকে ঘুরে, তাহলে যে অক্ষ বরাবর ঘুরবে সেই অক্ষ বরাবর নিচের দিকে। টর্ক স্যার এটা কি অনেকটা কর্কস্ক্রু নিয়মের মতো? কোন নিয়মের মতো জানি না, ঠিক আছে? তোর কর্ক স্ক্রু অমুক সমুক, তুই এমনিতে সোজা জিনিস তুই লাইন নিতে পারো না, তুই আবার কর্কের সাথে মিলা গজাল। এখানে ঘড়ি কাঁটার দিকে ঘড়ি কাঁটার বিপরীতের বিষয়। আর এটা তুই আমারে জিজ্ঞেস করতেছে, গাধা, একটা স্ক্রুকে যদি আমরা ঘুরাই তাহলে ঢুকে কোথায়? নিচের দিকে ঢুকে না? আবার যদি ঘড়ি কাঁটার বিপরীতে ঢুকে তাহলে উঠে কোথায়? উপরের দিকে উঠে না? তো হিসাব তো সব ওখান থেকে। তো এখন এখানে তড়িৎ প্রবাহিত হয়েছে এটার ভিতরে, তড়িৎ ঘড়ি কাঁটার বিপরীতে। ওই গাধা বলছে, লুনা আক্তার মিম, যে তড়িৎ যেহেতু ঘড়ি কাঁটার বিপরীতে যাচ্ছে, ওই কুণ্ডলীও বিপরীতে ঘুরবে। এই গাধা, কুণ্ডলী কোন দিকে ঘুরবে সেটা তো আমি বল বের করে দেখব। এখানে তড়িৎ যাচ্ছে উপরে, চৌম্বক ক্ষেত্র বাম দিকে, আমার দিকে। এখন আগে ছিল এই দিকে, এখন এই দিকে। তাহলে এদিকে কারেন্ট যাচ্ছে, আমি বলছি কারেন্টের দিকে আঙ্গুল রাখতে। এখন আমার দিকে যেহেতু হাতের তালু ঘুরাইতে হবে, তাহলে হাতটাকে এইভাবে রাখতে হবে। এই ঘুরে আসলো, তাহলে বৃদ্ধাঙ্গুল কোন দিকে? এই বাহু বাহিরের দিকে না, উপরের দিকে না? এইভাবে যদি আঙ্গুল বরাবর তড়িৎ প্রবাহিত হয় আর চৌম্বক ক্ষেত্র যদি আমার দিকে হয়, তাহলে কোন দিকে? উপরের দিকে। আর এখান থেকে কারেন্ট যে এই বাহু থেকে এসে এই বাহুতে এখান থেকে নামতেছে, তাহলে এখানে যদি কারেন্ট নামে, কারেন্ট অভিমুখে হাত রাখলাম, আর চৌম্বক ক্ষেত্র তো আমার দিকে, তাহলে আঙ্গুল এই হাত এইভাবে ঘুরে আসবে, তাহলে বৃদ্ধাঙ্গুল কোন দিকে? ভিতরের দিকে। তাহলে এই যে বাহুটা, এখানে পিএস বাহু, সে বল অনুভব করতেছে ভিতরের দিকে, এবং আরএস এখানে কিউ আর বাহু, সে বল অনুভব করতেছে বাহিরের দিকে। তাহলে এই কুণ্ডলীটা ঘুরবে কিভাবে? এইভাবে ঘড়ি ঘুরতেছে না? কাঁটার দিকে। তাহলে ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে না? তাহলে ওই গাধায় বললো কি একটু আগে? ও কি চিন্তা করে বললো? তাই আমরা ডিরেকশনের কথায় এতবার এত ভাবে বলতেছি, আমরা কি মিলাইতেছি? আমরা একটা দিকে গেলে আর একটা বিপরীত দিকে যাবে, ওইটা দেখে আমরা কথা বলে দেব? আমি তো ফিল্ডে এখানে ঘুরেই আমি দেখব সে কোন দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে না।
তাহলে অবশ্যই আমি যদি এভাবে ঘুরাই তা ঘড়ি কাঁটার দিকে, আর যখনই ঘড়ি কাঁটার দিকে ঘুরে তাহলে তার টর্ক কোন দিকে হবে? যে অক্ষ বরাবর ঘুরবে সেই অক্ষ বরাবর কোন দিকে? নিচের দিকে। তারা কি দিছে? তাই দিছে না? জি স্যার। তা আমরা কি বুঝলাম? আমরা একটু এই মাঠে এগুলোর মতো সহজ, যারা বেসিক স্টুডেন্ট, যারা ম্যাথ বুঝে, যারা কোনো কিছু বুঝে পড়ে, তাদের কাছে এগুলো এতটাই ইন্টারেস্টিং, কিন্তু যারা কেমিস্ট্রি বুঝে, যারা বায়োলজি বুঝে, ওদের কাছে আর ইন্টারেস্টিং হবে না ওই গাধাগুলোর কাছে। ও বুঝে বায়োলজি, ও বুঝে মুখস্থ। মুখস্থ কাহাকে বলে, কত প্রকার কি কি। এখান থেকে আমরা এই যে দুইটা অঙ্ক আছে 311 পৃষ্ঠায়, আমরা অঙ্ক বুঝছি কিনা। আর কারো কোনো সমস্যা আছে টর্কে? আছে নাকি? কোনো আওয়াজও নেই। জীবিত আছো না মারা গেছো সব? কি টর্কে কারো কোনো প্রবলেম আছে? এই অঙ্ক করছো 311 পৃষ্ঠার 4.19, তারপরে 4.19 ক, 4.19 খ করছো? করো নাই। এই 4.19 ক, 4.19 খ করার তো কথা। এগুলো কি কঠিন অঙ্ক যে করলা না? এই রাফি, তুই অঙ্ক করছো? আসোস? জি স্যার, এই উদাহরণের গুলো করতে। এই 4.19 অঙ্ক করছো? না স্যার, এটা করিনি। করো নাই কেন? তোমরা কেউ করো নাই? এরকম হইলে তোমরা কি পড়বা আসলে? হ্যাঁ, এই জেরিন তাসনিম অঙ্ক করো নাই কেন? কি কারণ? স্যার পিছনের পড়া লাগছে। পিছনে পড়া পিছনে থাকে। আচ্ছা, আমি কি খুব বেশি দৌড়াইতেছি? হুম, যে এতে পিছনের পড়া লাগে? বেশ ভালো। এই 4.19, 4.19 ক, 19 খ ওই অঙ্ক করবা। এরপরে হইলো চৌম্বক টর্ক কি কি কাজ করে, আর মানে টর্কের উপর কৃত কাজের রাশিমালা। তা এই কৃত কাজের রাশিমালা আমি গতদিন দেখতে বলছি, দেখি নাই। তা এখানেও এই যে কৃত কাজের রাশিমালা, এখানে মূলত যেটা বের করছে ওই যে θ1 থেকে θ2 অবস্থানে যদি যায়, তাহলে যেহেতু বৃত্তাকার পথে ঘুরে, বৃত্তাকার পথে ঘোরার ক্ষেত্রে এখানে টর্ক মানে বল ইনটু সরণ, তাহলে বল হইলো এখানে বৃত্তাকার পথের জন্য টর্ক, আর সরণ হইলো এখানে কোণ। এটা দিয়ে কাজ করছে। এখানে একটু ঝামেলা আছে, প্রমাণ করো আগে, করার পরে হয়তো অনেকে করছো যে কৃত কাজ W=NIA, ওই যে ইন্টিগ্রেশন করে টরে, তাহলে cos θ1 - cos θ2। তাহলে সবসময় টর্কের ক্ষেত্রে কৃত কাজের সূত্রটা হবে যে ঘুরে যায়, যদি 30 ডিগ্রি থেকে ঘুরে সে 70 ডিগ্রি কোণে আসে, তাহলে এখানে তোমার কৃত কাজের সূত্র হবে NIAB cos 30 - cos 70, আর NIAB এগুলো তো দেওয়াই থাকবে, সরাসরি এটাই কথা।
তাই সূত্র হয়তো অনেকে ডেরিভেশন না করেও এই যে সূত্রটা মনে রেখে খুব ইজিলি অঙ্ক করা যায়, কিন্তু সূত্রটা ডেরিভেশন করতে কিঞ্চিত ঝামেলা আছে। একটু যদি ডিপলি চিন্তা করা যায় তাহলে প্রবলেমটা হয়তো বের করা যায়। আমি বলে দিলাম, একটু দেখো, ট্রাই করুন যে কি প্রবলেম আছে। তবে এখানে যে ডেরিভেশন করে সূত্রটা নিয়ে আসছে কৃত কাজের, একদমই নাথিং বাট সূত্র। ওই যে কথা ওইভাবে বলে দেওয়া হয়, সেই অনুযায়ী হিসাব করা হয়। অঙ্কও দেওয়া আছে এখানে একটা, খুবই ইজি, দেখার আগে এগুলো পারা যায়। এরপর হলো কক্ষপথে ইলেকট্রনের ঘূর্ণনের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্র। তাহলে কোনো কক্ষপথে যদি ইলেকট্রন ঘুরতে থাকে, তাহলে ওই কক্ষপথে কেন্দ্রে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। যে ইলেকট্রন ঘুরবে তাতে কেন্দ্রে কিভাবে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, যে ঘুরবে ইলেকট্রন তাতে চৌম্বক ক্ষেত্র কিভাবে সৃষ্টি হবে। কারণ কোন কক্ষপথে যদি হাইড্রোজেন পরমাণুর কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা? একটা। তাহলে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথে যদি একটাই ইলেকট্রন থাকে, সেই একটাই ইলেকট্রন যদি কক্ষপথে ঘুরতে থাকে, তাহলে মনে করো এটা একটা হাইড্রোজেন। আজান দিছে। তাহলে এটা যদি একটা হাইড্রোজেন অ্যাটম হয়, এই হাইড্রোজেন অ্যাটমের এখানে ব্যাসার্ধটা হইল আর, আর এখানে যদি এই দিকে মনে করো ইলেকট্রন দৌড়াইতেছে এই পথে, তাহলে এভাবে যদি ইলেকট্রন দৌড়ায় আর এখানে যদি ব্যাসার্ধ হয় আর, তাহলে ইলেকট্রন যেদিকে দৌড়ায় ঠিক তার উল্টো দিকে কারেন্ট প্রবাহিত হয়, এটা আমরা জানি। তাহলে এইদিকে আই, তাহলে এইদিকে যদি আই প্রবাহিত হয় আর এদিকে যদি ইলেকট্রন দৌড়ায়, তাহলে এই তড়িৎ প্রবাহ আই এর কারণে এই কক্ষপথে এই কেন্দ্রে সৃষ্ট যে চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্র আমরা আবার বায়োসাভার্টের সূত্র থেকে জানি, মিউ নট আই ডিভাইডেড বাই 2r। তাহলে এখন যে এই আইটা সৃষ্টি হইলো, এই ইলেকট্রন যে টোটাল কক্ষপথ ঘুরে যদি আবার আগের অবস্থানে আসে এখানে, তাহলে তার সময় লাগে কত? একটা পর্যায়কাল পূর্ণ স্পন্দন সম্পন্ন করে। তাহলে এই টি সময় এই ইলেকট্রন কতটুক পথ অতিক্রম করে? 2πr। তাহলে 1 সেকেন্ডে পথ অতিক্রম করবে 2πr/t। এইটাকে বলা হয় 1 সেকেন্ডে। দুইটা দিছে। হ্যাঁ, দুইটাই তো হবে। তাহলে কারেন্ট যেদিকে যায় ডিরেকশন কি এই ইলেকট্রন সেই একই ডিরেকশনে যায়? ইলেকট্রন যদি এদিকে দৌড়ায় তাহলে কারেন্ট কি হবে? এদিকে দৌড়বে। তাহলে এখানে এই যে বিষয়টা, এইটা হলো তার বেগ। তাহলে v = 2πr/t। এখন আমরা এখান থেকে বলতে পারি t = 2πr/v, এটা বলতে পারি। আবার এই যে কারেন্টের সূত্র আমরা কি জানি? চার্জ ডিভাইডেড বাই সময়। তাহলে এখানে সময় তো একটা পূর্ণ স্পন্দন হয়ে আসলো, তার মানে ক্যাপিটাল টি। তাহলে কারেন্ট I = E/t যদি হয়, টি এর মান যদি এখানে বসাই, তাহলে আসে কি? E ডিভাইডেড বাই 2πr/v, তার মানে EV ডিভাইডেড বাই 2πr। তাহলে এই যে চৌম্বক ক্ষেত্র কেন্দ্রে, সেই চৌম্বক ক্ষেত্রের মানটা কি হয়? V = মিউ নট ইনটু EV ডিভাইডেড বাই 2πr ইনটু 2r। তাহলে ইকুয়ালস টু মিউ নট EV ডিভাইডেড বাই 4πr²। এইভাবে একটা হাইড্রোজেন পরমাণুর কক্ষপথে যদি ইলেকট্রন দৌড়ায়, তাহলে ওই পরমাণুর কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, সেই চৌম্বক ক্ষেত্র এইটা এদিকে অঙ্ক করতে হয়। এখন এই যে চৌম্বক ভ্রামক, আমরা যদি এখানে কেন্দ্রে চৌম্বক ভ্রামকের রাশিমালাটা বের করি, চৌম্বক ভ্রামক মিউ, তাহলে মিউ ইকুয়ালস টু কি? ওই একইভাবে আমরা জানি মিউ ইকুয়ালস টু IA। তাহলে মিউ ইকুয়ালস টু যে IA, তাহলে এখন তোমার I কত? একটু আগে আমরা পেয়েছি এখানে EV ডিভাইডেড বাই 2πr। তাহলে EV ডিভাইডেড বাই 2πr ইনটু A মানে কি? এই যে
এই যে বৃত্তাকার পথ, এই যে জায়গাটা, এর ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি, ওই ক্যালকুলেশন বই ওখানে সুন্দরভাবে করা আছে, তাহলে এখান থেকে আসে ই ই ভি ইভিআর ইভিআর ডিভাইডেড বাই 2, ইভিআর ডিভাইডেড বাই 2, এই জিনিসটা আসে। কারণ এই আর আর একটা কাটা যায়, পাই পাই কাটা যায়, তাহলে হ্যাঁ ইভিআর ডিভাইডেড বাই 2, এই হলো চৌম্বক ভ্রামক। তাহলে এই যে চৌম্বক ভ্রামক, এখন ইভিআর, এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে, সেটা হলো এই যে মিউ ইকুয়ালস টু ই ভি আর ডিভাইডেড বাই 2, এটাকে ভেঙে আমরা লিখতে পারি যে ই ডিভাইডেড বাই 2m ইন্টু এম ভি আর, একটা এম দুইখানে গুণ করলাম। এই যে এম ভি আর, এই জিনিসটাকে বলা হয় কৌণিক ভরবেগ, আমরা নিউটনীয় বলবিদ্যায় পড়েছি। তাহলে মিউ ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই 2m ইন্টু এল, কৌণিক ভরবেগ। তাই এইখানে এই যে যখন ভেক্টর চিহ্ন দিই, তাহলে কেন্দ্রে যে চৌম্বক ভ্রামক তার রাশিমালা এইটা, তাহলে আমরা মিউ ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই 2m mvr বলি, আর ই ডিভাইডেড বাই 2m l বলি, একই কথা। তাহলে যদি ভেক্টর চিহ্ন দিই, এইখানে একটা মাইনাস আসে, ই ডিভাইডেড বাই 2m, এখানে যেহেতু কৌণিক ভরবেগ ভেক্টর আসে, তার উপরে ভেক্টর আসে। এখন প্রশ্ন হলো মাইনাসটা কেন আসে? মাইনাসটা আসে কারণ হইলো এখানে তুমি দেখো কারেন্ট যে যাচ্ছে, কারেন্ট যাচ্ছে ঘড়ি কাঁটার বিপরীতে, যার কারণে এখানে যে এই ক্ষেত্রের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা হইলো উপরের দিকে। তাহলে ক্ষেত্রফলের অভিমুখ আর হইলো চৌম্বক ভ্রামকের অভিমুখ একই, তাহলে চৌম্বক ভ্রামকের অভিমুখটা উপরের দিকে। আর এখানে যে ইলেকট্রন যাচ্ছে, যেহেতু এমভিআর ইভিআর, তাহলে এই যে ভি বেগ, এটা যেহেতু ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের সাথে যুক্ত, তাহলে রৈখিক বেগের অভিমুখ হইলো এখানে স্পর্শক বরাবর। কিন্তু কৌণিক বেগের অভিমুখ হইলো যদি কোনো কিছু ঘড়ি কাঁটার দিকে ঘুরে, ইলেকট্রন ঘুরতেছে ঘড়ি কাঁটার দিকে, যদি দিকে ঘুরে তাহলে তুমি হাত ঘুরেই দেখো বৃদ্ধাঙ্গুলটা নিচের দিকে, তাহলে কৌণিক ভর বেগের অভিমুখ হয় নিচের দিকে, মানে কৌণিক বেগের অভিমুখ নিচের দিকে। তাহলে যে অক্ষের সাপেক্ষে ঘুরে, আমরা এটা ওই যে ওখানেও পড়েছিলাম যে ফ্যান ঘুরে, ফ্যান হলো ঘড়ি কাঁটার দিকে ঘুরে, তাহলে তার যে কৌণিক বেগ, কৌণিক বেগের অভিমুখটা হইলো যে যাকে যে দণ্ডটাকে কেন্দ্র করে ঘুরে, সেই দণ্ড বরাবর নিচের দিকে। তাহলে কৌণিক বেগ নিচের দিকে, কৌণিক ভরবেগ নিচের দিকে, টর্ক নিচের দিকে। তাহলে এখানে কৌণিক ভরবেগ যেদিকে আর ভ্রামক উল্টো দিকে, যার কারণে এখানে একটা মাইনাস আসছে। এটা তোমার বইয়ে এখানে করা আছে, এটা দিয়ে তোমার এখানে একটা নাথিং বাট অঙ্ক করা আছে। পরের এখানে তোমাকে জ্বালাই খাবে, সেটা হলো ইলেকট্রন স্পিনের জন্য চৌম্বক ক্ষেত্র। এর ভিতরে যা লেখা আছে এত জটিল এবং এত কঠিন করে কথা, ওর ভিতরেই আমরা ঢুকবো না। এইখানে তুমি দেখো এই যে চৌম্বক ক্ষেত্রের তুমি যে মান দেখলা, এখানে চৌম্বক ভ্রামক মিউ ই ডিভাইডেড বাই 2m ইন্টু এফ, তাহলে এই যে মিউ ই ডিভাইডেড বাই 2m, এই যে এল, তোমরা বোর স্বীকার্য থেকে এই যে কৌণিক ভরবেগের একটা বিষয় তোমরা জানো না? কৌণিক ভরবেগের বিষয়টা কি ছিল? কৌণিক ভরবেগের বিষয়টা ছিল, মনে পড়ে কিনা, যে কৌণিক ভরবেগ হবে h ডিভাইডেড বাই 2 পাই এর পূর্ণ গুণিতকের সমান, মানে nh ডিভাইডেড বাই 2 পাই, যেখানে n ছিল 1 2 3 4 ইত্যাদি, আর আমরা n ধরছিলাম ওই যে কক্ষপথের নাম্বার, কত নাম্বার কক্ষপথ। তাহলে যেহেতু এটা একটা হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটমে একটা ইলেকট্রন থাকে, একটা কক্ষপথ থাকে, তাহলে হাইড্রোজেন অ্যাটমের জন্য এল ইকুয়ালস টু কি হবে? এই এনটা হয়ে যাবে 1, তার মানে এল ইকুয়ালস টু h ডিভাইডেড বাই 2 পাই। তাহলে এল এর মান যদি বসাই h ডিভাইডেড বাই 2 পাই, তাহলে এখানে কি হয়? EH ডিভাইডেড বাই 4 পাই m। এটাও হইল তোমার হাইড্রোজেন কক্ষপথে, মানে হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রে চৌম্বক ভ্রামক। তাই দেখো হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রে, এটা কিন্তু বইয়ে এভাবে উল্লেখ করে নাই, তাহলে হাইড্রোজেন পরমাণুর
কক্ষপথে যখন ইলেকট্রন ঘুরে তখন তার কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সেই চৌম্বক ক্ষেত্রের রাশিমালা বের করছি, যে চৌম্বক ভ্রামক সৃষ্টি হয় সেই ভ্রামকের রাশিমালা দেখেছি, একটা এমবিআর, একটা এল দিয়া, আর একটা ইএইচ ডিভাইডেড বাই 4πm। এইটাকে বলা হয় বোর ম্যাগনেটন। এই তুমি দেখো তোমার বইয়ে ওখানে প্রমাণে 414 পৃষ্ঠায় ওই যে তারা স্পিন দিয়ে প্রমাণ টরমান করে আসছে, লাস্টে এসে ওই বক্সের ভিতরে কি লেখছে দেখো, বোর ম্যাগনেটন ইকুয়ালস টু ইএইচ ডিভাইডেড বাই 4πm। তাহলে তারা ওখানে স্পিনের হিসাব দিয়ে আমাদের ওইভাবে কোনোভাবে যাওয়ার দরকার নাই, জাস্ট আমরা এখানে চৌম্বক ভ্রামকের হিসাবটা করব। চৌম্বক ভ্রামক থেকে আমরা ওই যে কৌণিক ভরবেগ নিয়ে আসবো, কৌণিক ভরবেগের বর্ষিকের অনুযায়ী তার মানটা বসাই দেব, তখনই আমরা এখানে মিউ পেয়ে যাব। তাহলে কেন্দ্রে ওই যে মিউটা যখন এইচ হইলো তোমার এখানে কি প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্লাঙ্কের ধ্রুবক, তখনই এইটাকে বলা হয় বোর ম্যাগনেটন। তাহলে এরপরে তোমার বোর ম্যাগনেটনের ওই সংজ্ঞা নিচে দেওয়া আছে, তাহলে এ পর্যন্ত তোমরা ক্লিয়ার করবা। এরপরে তোমরা চলে যাও 333 পৃষ্ঠায়। 333 পৃষ্ঠা হলো উচ্চতর দক্ষতা। এখন আমাদের এই যে থিওরি আমরা পড়েছি অলরেডি, এই চ্যাপ্টারের সৃজনশীল কোশ্চেন সলভ করার সকল থিওরি শেষ। এর বাইরে তুমি একটা সৃজনশীল বোর্ডে ঠোঁটে কোথাও তুমি আর খুঁজে পাবা না। পরের যে অংশটা ওগুলো মূলত এমসিকিউর জন্য, ছোট ছোট অঙ্ক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আছে, কিছু বেসিক বোঝার জায়গা আছে, ওগুলো আমরা এখন আস্তে আস্তে পড়তে থাকবো। তাহলে অলরেডি সৃজনশীল কোশ্চেনের হিসাব নিকাশ শেষ। তাই তুমি এই উচ্চতর দক্ষতায় 333 পৃষ্ঠায় এখানে যতগুলো সৃজনশীল কোশ্চেন আছে, এই 4 কত 37, 38, 39 এগুলো থেকে এই যে সামনের একদম 4 তোমার কোন পর্যন্ত 47, 37 থেকে 47 এই 10টা সৃজনশীল কোশ্চেন এখন সলভ করে ফেলবা, এর আন্ডারে দেখবা যে সম্ভব। আর অনুশীলনীর অঙ্ক আগে আমরা 9 পর্যন্ত করেছিলাম, 10, 11 হইলো সামনে বিচ্যুতি বিনতি নিয়া, ওই দুইটা বাদ দেবা। 12 থেকে শুরু করে একদম 24 পর্যন্ত, তার ভিতরে 23 নাম্বার অঙ্কটাও বিনতি বিচ্যুতি নিয়ে, ওইটা বাদ। তাহলে অনুশীলনীর 12 থেকে 24 পর্যন্ত কমপ্লিট করবা, আর 23 নাম্বার অঙ্ক বাদ দিয়ে 10, 11 বাদ দিয়ে, আর ইসের অঙ্ক শেষ করবা, মানে সৃজনশীল কোশ্চেন ওগুলো শেষ করবা। আর ভূচম্বকত্বের আগ পর্যন্ত এই থিওরি আমরা যা যা পড়লাম এগুলো সব ক্লিয়ার করবা। ওকে, আল্লাহ হাফেজ।